আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ভূগোল বিষয়ে সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 ভূগোল বা জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। প্রশ্নগুলোর পিডিএফগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। পেইড কোর্সের মধ্যে এর পিডিএফগুলো থাকবে, তাই চাইলে তোমরা সেখান থেকে কিন্তু পিডিএফগুলো নিতে পারো। দেখো এখানে 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 × 10 = 10। একের কয়ের দাগে গ্রস্ত উপত্যকা ভঙ্গিল স্তূপ না আগ্নেয় পর্বতে দেখা যায়। তো গ্রস্ত উপত্যকা স্তূপ পর্বতে দেখা যায়। এরপর দক্ষিণ আমেরিকার সমভূমির নাম হলো প্রেইরি পাম্পাস না নীল নদের সমভূমি। দক্ষিণ আমেরিকার সমভূমির নাম হলো পাম্পাস সমভূমি। একটি আন্তর্জাতিক নদী হলো দানিউব, আমু দরিয়া না লুনি। তো একটি আন্তর্জাতিক নদী হচ্ছে দানিউব। পরের প্রশ্ন হচ্ছে ঘয়ের দাগে ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, প্রাচীন ভঙ্গিল পর্বত। তো ভারতের আরাবল্লী হচ্ছে একটি প্রাচীন ভঙ্গিল পর্বত। সুদানের রাজধানী হলো খার্তুম, আসওয়ান, কায়রো। তো সুদানের রাজধানী এখানে লিখবে খার্তুম। সাহারা মরুভূমির শুকনো মরুখাতগুলিকে বলা হয় ওয়াদি, হামাদান, আর্ক। উত্তর হবে এখানে ওয়াদি। প্লাবনভূমি ও বদ্বীপ সৃষ্টি হয় নদীর উচ্চ গতিতে, মধ্য গতিতে না নিম্ন গতিতে। উত্তর হবে নিম্ন গতিতে। পরিচয় দেখা হচ্ছে প্রদত্ত কোনটি আগ্নেয় শিলা নয়, ব্যাসল্ট, গ্রানাইট না চুনাপাথর। উত্তর হবে চুনাপাথর। মরুভূমির উটের দলকে বলা হয় কি, ক্যারাভ্যান, খামসিন না হারমাট্টান। উত্তর হবে ক্যারাভ্যান বলা হয়। বাওবাব গাছ দেখা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, ক্রান্তীয় তৃণভূমি অঞ্চলে, উষ্ণ মরু অঞ্চলে। উত্তর হবে এখানে ক্রান্তীয় তৃণভূমি অঞ্চলে। এরপর দেখো 2 নম্বর দাগে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 1 × 10 = 10। কয়ের দাগে হচ্ছে নদীর মধ্যগতিতে প্রধান কাজ কি। তো নদীর মধ্যগতিতে প্রধান কাজ হলো বহন ও সঞ্চয়। ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত। তো ভিক্টোরিয়া জলপ্রপাত জামবেসি নদীর উপর অবস্থিত। ভারতের সাতপুরা কি জাতীয় পর্বত। ভারতের সাতপুরা হচ্ছে একটি স্তূপ পর্বত। এরপর এমন একটি নদীর নাম করো যার মোহনায় কোনো বদ্বীপ নেই। তো আমাজন নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই। মার্বেল কোন জাতীয় শিলা। মার্বেল হচ্ছে রূপান্তরিত শিলা। খামসিন কাকে বলে। সাহারা মরুভূমি থেকে গরমকালে যে উষ্ণ ও শুষ্ক বাতাস প্রবাহিত হয় তাকে স্থানীয় ভাষায় খামসিন বলে। নেক্সট, ভেল্ট বলতে কী বোঝো। দেখো আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমিকে ভেল্ট বলা হয়। প্রতিমা তৈরিতে কোন জাতীয় মাটি ব্যবহৃত হয়। প্রতিমা তৈরিতে পলি মাটি ব্যবহার করা হয়। পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকার নাম ড্যাশ। তো পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকার নাম হচ্ছে গ্রেট রিফার্ট ভ্যালি। এরপর লোয়েস্ট সমভূমি ড্যাশ দ্বারা গঠিত। লোয়েস্ট সমভূমি এটা হচ্ছে বালিকণা দ্বারা গঠিত। সত্য বা মিথ্যা লিখতে হবে। মাটিতে 45% খনিজ পদার্থ আছে, যেটা হবে সত্য। এরপরের প্রশ্ন 3 নম্বর দাগে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2 × 4 = 8। কয়ের দাগে হচ্ছে সব নদী মোহনায় সব বদ্বীপ সৃষ্টি করতে পারে না কেন। তো নিম্ন গতিতে নদীর সঞ্চয় কাজ বেশি হয়। নদীর দ্বারা ক্ষয়প্রাপ্ত পলি, কাদা, নুড়ি, বালি ইত্যাদি বয়ে এসে মোহনায় সঞ্চিত হয়ে বদ্বীপ গঠন করে। অনেক নদীতে নিম্ন গতি দেখা যায় না বা নদী দ্বারা বাহিত শিলাখণ্ডের পরিমাণও খুব বেশি হয় না। নদীতে জলের স্রোত খুব বেশি থাকলেও নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয় না। এই কারণে পৃথিবীর বৃহত্তম নদী আমাজনের কোনো বদ্বীপ নেই। ক্ষয়ের দাগে নীল নদের নিম্ন অববাহিকায় গড়ে ওঠা 3টি শহরের নাম লেখো। তো নীল নদের নিম্ন অববাহিকায় গড়ে ওঠা 3টি শহরের নাম হলো কায়রো, এরপর হচ্ছে আলেকজান্দ্রিয়া আর হচ্ছে খার্তুম। গয়ের দাগে হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি বলতে কী বোঝো, একটি উদাহরণ দাও। ভূ আন্দোলনের ফলে ভঙ্গিল পর্বত সৃষ্টি হওয়ার সময় দুটি সমান্তরাল পর্বতশ্রেণীর মধ্যবর্তী অপেক্ষাকৃত নিচু স্থানগুলো চাপের ফলে কিছুটা উঁচু ও খাড়া ঢালযুক্ত হয়ে মালভূমির আকৃতি নেয়। চারিদিকে পর্বত বেষ্টিত থাকায় এই জাতীয় মালভূমিগুলিকে পর্বত বেষ্টিত মালভূমি বলা হয়। যেমন হচ্ছে তিব্বত মালভূমি, ইরানের মালভূমি প্রভৃতি পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ। ঘয়ের দাগে হচ্ছে রেগোলিথ কি। তো আবহাওয়া বিকারের ফলে শিলা ক্রমাগত চূর্ণ বিচূর্ণ হয়ে শেষে ক্ষুদ্র কণায় পরিণত হয় এবং ভূমির ওপর এক শিথিল কোমল বস্তুকণার আবরণ সৃষ্টি করে, যাকে বলে রেগোলিথ বা ভূ আস্তরণ। এই রেগোলিথকে মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক অবস্থা বা মৃত্তিকা উৎপাদনের কাঁচামাল বলা হয়। উঙ্গরদাগে হচ্ছে আফ্রিকা মহাদেশের চতুর্সীমা উল্লেখ করো। তো আফ্রিকা মহাদেশের উত্তরে
ভূমধ্য সাগর দক্ষিণে, ভারত মহাসাগর পূর্বে, লোহিত সাগর ও ভারত মহাসাগর পশ্চিমে, আটলান্টিক মহাসাগর অবস্থান করছে। ছয়ের দাগে কঙ্গো নদীর অববাহিকায় ঘন বনভূমির সৃষ্টি হয়েছে কেন? তো নিরক্ষরেখার আশেপাশে দেখা যায় কঙ্গো নদী অববাহিকা। এখানে পৃথিবীর বৃহত্তম নিরক্ষীয় চিরহরিত অরণ্যের সৃষ্টি হয়েছে। আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল এলাকা থেকে কঙ্গো নদীর সৃষ্টি। সারা বছর তীব্র উষ্ণতা ও বৃষ্টি বেশি হওয়ায় কঙ্গো নদী অববাহিকায় ঘন বনভূমির সৃষ্টি হয়েছে। ছয়ের দাগে পাললিক শিলার দুটি বৈশিষ্ট্য লেখো। তো পাললিক শিলার দুটি বৈশিষ্ট্য হলো, 1 নম্বর, এই শিলা কোমল ও নরম, তাই সহজেই ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। 2 নম্বর, এই শিলা স্তরে স্তরে সঞ্চিত হয়। এরপর 4 নম্বর দাগে প্রশ্ন, নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 করে, 3 4 12 নম্বর দেওয়া আছে। কয়ের দাগে হচ্ছে আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? তো প্রাকৃতিক দুর্গমতা, অস্বস্তিকর উষ্ণ ও আর্দ্র জলবায়ু, গভীর জঙ্গল ও হিংস্র জন্তুর ভয় প্রভৃতি কারণের জন্য বহুদিন পর্যন্ত এই মহাদেশে আধুনিক সভ্যতার আলো এসে পৌঁছতে পারেনি। এই কারণে আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো। ছয়ের দাগে চিত্রসহ অশ্বক্ষুর আকৃতির হ্রদ সৃষ্টির পদ্ধতি আলোচনা করেন। তো অশ্বক্ষুর আকৃতির হ্রদ নদী গতিপথে কোথাও বাধা পেলে একটু বেঁকে যায়, ধীরে ধীরে এই বাঁক বড় হতে থাকে। বাঁক বেশি বড় হয়ে গেলে নদী তখন সোজা পথ ধরে প্রবাহিত হয় এবং নদীর পরিত্যক্ত খাত হ্রদের আকার ধারণ করে। এই বিচ্ছিন্ন অংশের সঙ্গে প্রথম দিকে নদীর কিছুটা সম্পর্ক থাকে এবং বন্যার সময় এতে নদীর জল প্রবেশ করে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই হ্রদ নদী থেকে সম্পূর্ণ আলাদা হয়ে অশ্বের খুরের মতো বাঁকাভাবে অবস্থান করে বলে একে অশ্বক্ষুর আকৃতির হ্রদ বলে। তো অশ্বক্ষুর আকৃতির হ্রদের দেখো এরকম চিত্রটা, প্রথমে নদীটা এইভাবে যাচ্ছে, তারপর বাঁকটাকে এখানে একটু বেড়েছে, এখানে বাঁকটা অনেকটা বেড়ে গেছে, তারপর দেখো এখানে কী হয়েছে, বাঁকটা পুরো এখানে ছেড়ে গেছে, তারপর নদীটা আবার এইভাবে সোজা হয়ে চলতে শুরু করেছে এবং এখানে এই যে অংশটা এইটাকে বলা হয় অশ্বক্ষুর আকৃতির হ্রদ। ওকে, তারপর গয়ের দাগে প্রশ্ন, সাহারা মরুভূমির ভূমিরূপ সম্পর্কে সংক্ষেপে লেখো। তো সাহারা মরু অঞ্চলের ভূপ্রকৃতি বৈচিত্র্যময়। ভূপ্রকৃতির দিক থেকে এটি একটি মালভূমি। সাহারায় বেশ কয়েকটি উচ্চ ভূমি দেখা যায়, তাদের মধ্যে প্রাচীন শিলা দ্বারা গঠিত ও বহুদিন ধরে ক্ষয় পাওয়া আহামার ও টিবেস্টি মালভূমি প্রধান। কান্ডারা সিওয়া এই অঞ্চলের উল্লেখযোগ্য নিচু স্থান। এই অঞ্চলে অর্ধচন্দ্রাকৃতি এবং তির্যক বালিয়াড়ি দেখা যায়। এখানে বালির স্তূপ জড়ো হয়ে যে ছোট ছোট পাহাড়ের মতো তৈরি করে তাকে আর্ক বলে। প্রস্তরময় মরু অঞ্চলকে হামাদা বলে। পাথর, নুড়ি ও বালিপূর্ণ ভূমিকে বলে রেগ। সাহারার বেশিরভাগ নদীগুলি শুকনো। এই শুকনো নদীখাতগুলিকে বলা হয় ওয়াদি। এই অঞ্চলে মাঝে মাঝে জলের হ্রদ ও মরুদ্যান দেখা যায়। ঘরের দাগে টিকা লিখতে হবে প্লাবনভূমি সম্পর্কে। তো নিম্ন প্রবাহের নদীর মধ্যে পলি, বালি, কাঁকর জমে নদী অগভীর হয়ে যায়, ফলে বর্ষার অতিরিক্ত জল দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি হয় এবং বন্যার সময় নদী তার দুধারে বিস্তীর্ণ জমিতে পলি সঞ্চিত করে এবং উর্বর প্লাবনভূমির সৃষ্টি করে। চীনের হোয়াংহো নদীর নিম্নগতিতে এরূপ প্লাবনভূমি দেখা যায়। উঙ্গর দেখা হচ্ছে আফ্রিকার ভূমধ্যসাগরীয় উদ্ভিদের সংক্ষিপ্ত বিবরণ দাও। আফ্রিকার একেবারে উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অংশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। এই অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টিহীন ও শীতকালে বৃষ্টিপাত হয়। সারা বছরে 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। এখানে জলপাই, ওক, আখরোট, ডুমুর, করক প্রভৃতি গাছ ও কমলালেবু, আঙ্গুর প্রভৃতি ফলের বাগান দেখা যায়। এই অঞ্চলের গাছগুলির পাতায় নরম মোমের আস্তরণ দেখা যায়। গরমকালে জলের সন্ধানে গাছের মূলগুলি মাটির অনেক গভীরে চলে যায়। 5 নম্বর থেকে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 করে, 5 দুগুণে 10 নম্বর দেওয়া আছে। কয়ের দাগে হচ্ছে মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করুন। 1 নম্বর হচ্ছে শিলা। ভবিষ্যতে মাটি কেমন হবে তা শিলার প্রকৃতির উপর নির্ভর করে। 2 নম্বর জলবায়ু। মাটি তৈরিতে এক বিশেষ ভূমিকা নেয় জলবায়ু। উষ্ণ ও বৃষ্টিবহুল জলবায়ুতে মাটি তাড়াতাড়ি তৈরি হয়, আবার শীতল ও শুষ্ক অঞ্চলে মাটি তৈরি হতে অনেক সময় লাগে। তাই উষ্ণ ও আর্দ্র অঞ্চলে মাটির গভীরতা বেশি হয়। এরপর 3 নম্বর ভূপ্রকৃতি। ভূমির প্রকৃতি মাটি তৈরিকে প্রভাবিত করে। ভূমির খাড়া ঢালে মাটি সেভাবে তৈরি হয় না, আবার ভূমির ঢাল যেখানে কম সেখানে ধীরে ধীরে মাটির স্তর তৈরি হতে পারে।
4 নম্বর হচ্ছে জীবজগৎ। জীবিত ও মৃত উদ্ভিদ বা প্রাণীর অংশ মাটিতে খুব কমই থাকে, কিন্তু কেঁচো, পিঁপড়ে, ছুঁচো, সাপ প্রভৃতি প্রাণীরা মাটিকে আলগা করার ফলে জল ও বাতাস মাটিতে প্রবেশ করে মৃত উদ্ভিদ ও প্রাণী মাটিতে পুষ্টি যোগায়। 5 নম্বর হচ্ছে সময়। মাত্র মাটি একদিনে তৈরি হয় না, হাজার হাজার বছর, এমনকি লক্ষ লক্ষ বছরও লেগে যায় মাটি তৈরি হতে। নেক্সট, ক্ষয়ের দাগে প্রশ্ন, জনজীবনের উপর পার্বত্য অঞ্চলের প্রভাব আলোচনা করো। জনজীবনে পার্বত্য অঞ্চলের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি হলো: 1 নম্বর, পার্বত্য অঞ্চলের ভূমি বন্ধুর, জলবায়ু শীতল এবং মাটি অনুর্বর, তাই সেখানকার মানুষের চাষবাস করার সুযোগ কম। সামান্য পরিমাণে কৃষিকাজ, পশুপালন আর কাঠ সংগ্রহ করে সেখানকার মানুষের প্রধান উপজীবিকা। 2 নম্বর, বন্ধুর জলপথে যাতায়াত করা বা খরস্রোতা নদীর জলপথে পরিবহন করা অসুবিধাজনক বলে মালপত্র আদান প্রদান করা, ব্যবসা বাণিজ্য করা বা শিল্প গড়ে তোলা সহজ নয়। 3 নম্বর হচ্ছে জীবিকার অভাবের জন্য পার্বত্য অঞ্চলের লোকবসতি খুবই কম। 4 নম্বর, পার্বত্য অঞ্চলের মানুষ কষ্ট সহিষ্ণু, পরিশ্রমী ও সাহসী হয়। 5 নম্বর, পর্বতের মনোরম পরিবেশে স্বাস্থ্য নিবাস গড়ে ওঠে। ওকে, এরপর গয়ের দাগে নদীর নিম্ন প্রবাহে সৃষ্টি হওয়া ভূমিরূপগুলি সম্বন্ধে আলোচনা করুন। নদীর নিম্ন প্রবাহে সৃষ্টি হওয়া ভূমিরূপগুলি হলো প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, নদীর চর, অশ্বক্ষুর আকৃতির হ্রদ। নিম্ন নদীতে নদীর প্রধান কাজ হচ্ছে অবক্ষেপণ, ওকে, অর্থাৎ সঞ্চয় আর কি। তাই এই অংশে কোথাও নদীর দুপাশে বিস্তৃত প্লাবনভূমি, সুউচ্চ স্বাভাবিক বাঁধ, বড় বড় নদীর চর এবং স্থান বিশেষে অশ্বক্ষুর আকৃতির হ্রদ সৃষ্টি হয়। ঘরের দাগে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী কী? বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি হচ্ছে: 1 নম্বর, জলসেচের প্রসার। নদীর নিম্ন ও উচ্চ অববাহিকার অধিক পরিমাণ কৃষি জমিতে জলসেচের সুবিধা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নদীর উপর বাঁধ দিয়ে জলধারা নির্মাণ করা হয়ে থাকে। এর ফলে কৃষি জমিগুলিতে প্রয়োজন মতো জলসেচ করা সম্ভব হয় বলে উৎপাদিত ফসলের পরিমাণ বৃদ্ধি পায়। 2 নম্বর, বন্যা নিয়ন্ত্রণ। কোনো বহুমুখী নদী পরিকল্পনা গড়ে তোলার অন্যতম প্রধান উদ্দেশ্যই থাকে নিম্ন অববাহিকায় বন্যা নিয়ন্ত্রণ করা। বর্ষার অতিরিক্ত জলকে জলাধার নির্মাণের মাধ্যমে ধরে রেখে বন্যা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। 3 নম্বর, জলবিদ্যুৎ উৎপাদন। এই রকম বহুমুখী নদী পরিকল্পনায় বাঁধের সঞ্চিত জলকে কাজে লাগিয়ে প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়ে থাকে, যা উক্ত অঞ্চলের সাধারণ মানুষ ও শিল্পের প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা পূরণ করতে সাহায্য করে। 4 নম্বর হচ্ছে জলের সরবরাহ। বহুমুখী নদী পরিকল্পনা জলাধারে সঞ্চিত জলকে অনেক সময় পার্শ্ববর্তী জনবসতি ও শহরগুলিতে সরবরাহের মাধ্যমে জলের চাহিদা পূরণ করা হয়। 5 নম্বর হচ্ছে মৎস্য সংগ্রহ। বাঁধের সঞ্চিত জলে মৎস্য শিকারের মাধ্যমে স্থানীয় মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতির সাধিত হয়। ওকে, এগুলো হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য। তো এই প্রশ্ন বা উত্তরের পিডিএফ ফাইলগুলো যদি তোমরা পেতে যাও, আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোর থেকেও তোমরা কিন্তু অ্যাপটিকে পেয়ে যাবে। তো অ্যাপটিকে তোমাদের প্রথমে ডাউনলোড করার পর ইনস্টল করতে হবে, তারপর সেখানে রেজিস্টার করে নিতে হবে এবং অ্যাপের মধ্যে পেইড কোর্সের মধ্যে পিডিএফগুলো থাকবে। প্রথমে তোমাদের পেমেন্ট করে তারপর কিন্তু পিডিএফগুলোকে নিতে হবে এবং সেখানে কিছু ফ্রি কোর্সও রয়েছে, সেগুলো তোমরা অ্যাপ থেকে কিন্তু দেখতে পারো। তো আজকে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।